যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। চিটকোলা গ্রাম তখন মোটামুটি রাত্রি 11:30 বাজে। সেই সময় জঙ্গলের মধ্যে হাতে একটা মাটির হাঁড়ি নিয়ে পরেশ নামের একটা লোক কুয়োর দিকে এগিয়ে চলেছিল। যবে থেকে বিয়ে করেছে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। না হলে এত রাতে কে কুয়ো থেকে জল আনতে পাঠায়? পরেশ, আরে ও পরেশ! আচমকাই পরেশ পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল, যেটা কিনা তার স্ত্রী সুলেখারই ছিল। আরে তুমি পেছনে পেছনে আসছো নাকি? হ্যাঁ, এখন আর আমার জলের দরকার নেই, চলে এসো। এমনটা শুনে আনন্দ হয়ে পরেশ পেছনের দিকে তাকায় এবং সেই দৃশ্য দেখে ও থর থর করে কেঁপে ওঠে। ভোর 5টা বাজে তখন। পরেশ নিজের বাড়িতে তখনও ফেরেনি। তখন ওর নিজের স্ত্রী সুলেখা গ্রাম প্রধান এবং কয়েকজন লোককে নিয়ে নিজের স্বামী পরেশকে খুঁজতে বেরোয়। ভুলটা তুমি করেছো সুলেখা, তোমার ওকে অত রাতে কুয়োতে জল আনতে পাঠানো ঠিক হয়নি। তুমি তো জানতে এই রাস্তাটা সোজা জঙ্গলের দিকে গেছে। সুলেখা এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারেনি। ও শুধু মনে ভগবানকে ডেকেই চলেছিল পরেশ যেন একেবারে সুস্থভাবে বাড়িতে ফিরে যায়। আরে ওই দেখো, সামনের ওই গাছটায় কি যেন একটা ঝুলে আছে দেখে মনে হচ্ছে। লোকটার এমন কথা শোনার পর সবাই তাড়াহুড়ো করে ওই গাছটার দিকে ছুটে যায় এবং গাছটার কাছে গিয়ে যা দেখতে পায় তাতে ওরা স্তম্ভিত হয়ে যায়। আর সুলেখা অন্যদিকে কান্নায় ভেঙে পড়ে। পরেশ! পরেশ! ওই গাছের একটা শক্ত ডালে পরেশের মৃতদেহটা একেবারে ঝুলেছিল। হাত বাঁধা অবস্থায় গাছের ডালে এমনভাবে ঝুলেছিল পরেশের পা দুটো ক্রমাগত দুলছিল আর সারা জামা কাপড়ে নোংরা লেগেছিল। দেখে বুকে আঘাত লেগেছে মনে হচ্ছিল আর সারা শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছিল। এমন ঘটনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রাম প্রধান সব গ্রামবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলেন, দিন দিন নিশির ডাক একেবারে বেড়েই চলেছে, তাই রাত হলেই কেউ যেন কুয়োর সামনে কোনোভাবে না যায়। নিশির ডাক হলো আমাদের প্রিয় মানুষের আওয়াজ নকল করে পেছন থেকে ডাকে, আর সেটা দুবারের জন্যই ডাকা হয়। তাই মনে রাখবেন, রাতের সময় কেউ যদি আপনাদের কোনোভাবে পেছন থেকে ডাকে দয়া করে আপনারা পেছনে ফিরে তাকাবেন না। সেই দিন থেকেই গ্রামের সবাই এই কথাটা একেবারে মন্ত্রের মতো মনে রেখেছে এবং গ্রামে মৃত্যুর ঘটনা একেবারেই কমে গেছে। এই গ্রামে রনিত নিজের ছোট্ট একটা বাড়িতে নিজের মা বাবাকে নিয়েই থাকত। বাবা, সামনের ওই বাড়িটা সব সময় খালি পড়ে থাকে কেন বলো তো? এই বাড়ির কোনো মালিক নেই নাকি? আরে বাবা, অনেক বছর আগে এখানে একটা বুড়ি থাকতো। আচমকাই রহস্যময় ভাবে সে উধাও হয়ে যায়। সেই তখন থেকে এই বাড়ি খালি পড়ে আছে। প্রায় 3 দিন পর একেবারে সন্ধ্যের সময় একটা গরুর গাড়ি সেখানে যায়। ওই গরুর গাড়িতে এক বৃদ্ধা এবং সুন্দরী এক মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সুন্দর একটা লাল চুড়িদার ছিল এবং দেখতেও ছিল খুব সুন্দরী। আশেপাশের লোকেরা এই মেয়েটিকে দেখে ভীষণ আকর্ষিত হচ্ছিল। ধন্যবাদ বাবা, তুমি এবারে যেতে পারো। গরুর গাড়ি ওদের নামিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। গ্রামের লোকেরা নিজেদের মধ্যে ওই মেয়েটার ব্যাপারে কথা বলতে থাকে। মেয়েটা বাড়িতে ঢোকার পর আর বাইরে বেরিয়ে আসেনি। পরের দিন সকালে ওই বৃদ্ধা বাড়ি থেকে বেরিয়ে আসে এবং বাড়ির সামনেই চায়ের ঠেলা গাড়ি নিয়ে বসে আর চা বিক্রি শুরু করে। আরে এই বুড়িটা তো কালকেই এলো, আজ দেখছি চায়ের দোকান খুলে বসেছে। হয়তো ভীষণই গরিব হবে। এমনটা ভেবেই একে একে গ্রামের লোকেরা ওই বৃদ্ধার কাছ থেকে চা কিনে খেতে শুরু করলো। ওই বৃদ্ধা লোকেদের সাথে কথাও বলতো, যেটা দেখে বোঝা গেল বৃদ্ধা কথা বলতে ভালোবাসেন। এমনভাবে গোটা দিন কেটে গেল। সন্ধে নেমে এলো। রনিতের কাছে ওর ছোটবেলার দুটো বন্ধু মোহিত আর রিঙ্কু এসে বসে এবং গল্প করতে শুরু করে। ভাই রনিত, তোর বাড়িটা তো একেবারে এই বৃদ্ধার বাড়ির পাশেই। এর সাথে যে মেয়েটা এসেছিল সেই মেয়েটাকে তুই দেখেছিস? না রে ভাই, সারাদিন মেয়েটা বাইরেই বেরোয়নি, তাই তো দেখতে পাইনি একদম। কিন্তু তোদের এমন জিজ্ঞাসা করার কারণ? অন্য দুজন বন্ধু এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারল না। কিন্তু আচমকাই তখন দুই বন্ধু বৃদ্ধার বাড়ির সামনে তাকায়। রনি তো কিছুক্ষণ পর তাকায় এবং বুঝতে পারে ওই মেয়েটা সারা দিন বাড়ির ভেতরে থাকার পর এখন বাইরে এসেছে। তাই গ্রামের সবার নজর ওই মেয়েটার দিকেই ছিল। ওই মেয়েটা বৃদ্ধার চায়ের ঠেলা গাড়ির পাশে এসেই বসে পড়ল। গ্রামের সবাই তখন ওই মেয়েটার সাথে কথা বলতে চাইছিল,
এদিকে মেয়েটাও আর চোখে ছেলেদের দিকে তাকিয়েছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। এমনটা বলেই রিঙ্কু সেখান থেকে উঠে পড়ে এবং মেয়েটার পাশে গিয়ে বসে পড়ে। তারপর ওই বৃদ্ধাকে একটা চা দিতে বলে এবং তারপরেই ধীরে ধীরে ওই মেয়েটার সাথে কথা বলতে শুরু করে। যতক্ষণ রিঙ্কু চা খাচ্ছিল ততক্ষণই মেয়েটার সাথে কথা বলে যাচ্ছিল। অন্যদিকে বৃদ্ধাও কোনো আপত্তি দেখাচ্ছিল না। তারপর সন্ধে ৮টা বাজতেই গ্রামের প্রত্যেকটা লোক নিজেদের বাড়িতে ফিরে যায়, কিন্তু রনিত ওখানেই বসেছিল। ওই মেয়েটি বৃদ্ধাকে বাড়ির মধ্যে দিয়ে এসে রনিতের কাছে আসে এবং হাসতে থাকে। আমি আপনার নতুন প্রতিবেশী, কিন্তু আমার সঙ্গে তো কথাই বললেন না। মানে আপনার সাথে যে কথা বলছিল সে আমার বন্ধুই। আপনার সঙ্গে আমি কথা বলতামই, কিন্তু আপনারা দুজন তো ভেতরে ঢুকে গেলেন, তাই আপনার সাথে আর কথা বলিনি। এই কথা শুনে মেয়েটি হেসে উঠল, আর অনেকক্ষণ ধরে ওরা দুজন গল্প করছিল। হঠাৎই রনিতের মা বাড়ির ভেতর থেকে খাবার জন্য রনিতকে ডাকে। তখন রনিত মেয়েটার পাশ থেকে উঠে পড়ে এবং মেয়েটি উঠে পড়ে, তারপর বাড়িতে চলে যায়। মা, এর আগে আমরা এরকম কোনো ছেলে দেখেছি বলো? এই ছেলেটা একদম চোখে চোখ রেখে কথা বলছিল। ওর নজর আর 5টা ছেলের মতো বলে আমার একেবারেই মনে হয়নি। কেন জানি না, আমার ওকে খুব ভালো লেগেছে। কিছুক্ষণ পর যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছিল, রিঙ্কু তখন চুপি চুপি মেয়েটার বাড়ির সামনে আসে এবং অদ্ভুত সব পশুর আওয়াজ ডাকতে থাকে। কিছুক্ষণ পর ওই মেয়েটাও বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। দুজনে একে অপরকে দেখার পর মুচকি হাসে। তারপর মেয়েটি জঙ্গলের দিকে এগোতে শুরু করে। রিঙ্কু ওই মেয়েটার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকেই যায়। অনেকক্ষণ হেঁটে যাওয়ার পর রিঙ্কুর পায়ে আচমকা কাঁটা ফুটে যায়। আরে বাপরে! ও তখন হাঁটা বন্ধ করে নিজের পায়ের থেকে কাঁটাটা বের করে নেয়। তারপর ও যে সামনে তাকায়, ও দেখে যে মেয়েটা ওখানে ছিলই না। আরে, মেয়েটা কোথায় উধাও হয়ে গেল? রিঙ্কু যেহেতু মেয়েটার নাম জানে না, তাই ও এদিকে ওদিকে গিয়ে মেয়েটাকে খোঁজার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর রিঙ্কু পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায়। রিঙ্কু, রিঙ্কু! ডাক শোনার পর রিঙ্কুর মুখে হাসি ফুটে ওঠে এবং ও পেছনে ফিরে তাকায়। পরের দিন সকালে ওই বৃদ্ধ মহিলা চায়ের ঠেলা নিয়ে বাড়ির সামনে আবারও বসে এবং প্রতিদিনের মতো লোকেরা ওই বৃদ্ধার দোকানে চা খেতে ভিড় জমিয়েছিল। কিন্তু ওই মেয়েটা তখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেনি। সন্ধ্যায় যখন রনিত নিজের বাড়ির বাইরে বসেছিল, তখন ওর বন্ধু মোহিত ওর কাছে আসে। আরে, তুই এখানে বসে আছিস? তুই রিঙ্কুর ব্যাপারে এখনো খবর পাসনি? আরে, রিঙ্কুর কি হয়েছে? মোহিত রনিতকে বলে যে জঙ্গলে রিঙ্কুর লাশ পাওয়া গেছে, আর ওর শরীরে কোনো জামাকাপড় ছিল না। এটা শোনার পর রনিত একেবারে চমকে ওঠে এবং মন একেবারে ভেঙে যায় ওর বন্ধুর মৃত্যুর খবর পাওয়ার পর। কিছুক্ষণ পরই একেবারে অন্ধকার নেমে আসে, আর ওই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে রনিতের পাশে এসেই বসে। পরের দিন মোহিত ওই মেয়েটার পাশে গিয়ে বসে এবং গল্প করতে শুরু করে। কিছুক্ষণ পর যখন বৃদ্ধা নিজের দোকান বন্ধ করে দেয়, তারপর মোহিত ওখান থেকে চলে যায়। আর ওই মেয়েটা তখন রনিতের কাছে এসে বলে, আজ তো আমার দিকে একবার তাকালেনও না। কোন ভাবনায় ডুবে আছেন? আমার বন্ধু যে তোমার সাথে কালকে কথা বলছিল, আজকে ওর লাশ জঙ্গলের মধ্যে পাওয়া গেছে। ও আমার ছোটবেলায় বন্ধু ছিল। রনিত খুবই টেনশনে ছিল, কিন্তু এই ব্যাপারটা মেয়েটার কাছে একেবারেই সাধারণ। তবে মেয়েটা আজকে রনিতের সাথে অনেক গল্প করেছে। তারপর মেয়েটা বাড়িতে চলে যায়। তারপর গভীর রাতে মেয়েটা একা একা বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সেই সময় রনিত নিজের বাড়ি থেকে এটা দেখতে পেয়ে যায়। এটা ঠিক হবে না ভেবে রনিত মেয়েটার পিছু নেয়নি। পরের দিন সকালে আচমকা খবর পাওয়া যায় যে জঙ্গলের মধ্যে মোহিতেরও মৃত্যু হয়েছে, একেবারে রিঙ্কুর মতোই। এসব শুনে রনিত ভয়ে স্তম্ভিত হয়ে যায়। যেই কেউ ওই মেয়েটার সাথে কথা বলে, সেই রাতেই তার মৃত্যু হয়ে যায়। কিসের জন্য কে জানে? আমার তো মনে হয় না যে এত সুন্দরী মেয়ে কাউকে মারতে পারে। আজ রনিত মনে মনে ঠিক করে নেয় যেই রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। তাই তো সন্ধ্যের সময় ওই মেয়েটার কাছে গিয়ে নিজের থেকেই বসে এবং ওই মেয়েটার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু ওই মেয়েটা এমন কোনো কথাই বলেনি, আর বলেও নি ওর সাথে রাতের বেলা দেখা করবে। তাই তো রনিত অনেক রাত পর্যন্ত ওর বাড়ির বাইরেই বসেছিল। তখনই ও দেখতে পায় যে ওই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে চুপচাপ জঙ্গলের দিকে হেঁটে চলেছে। তখনই রনিত ওর পিছু নেয়। অনেকক্ষণ হেঁটে চলার পর আচমকাই একটা চিল তার সামনে আসে। ওই চিলের হাত থেকে বাঁচার জন্য রনিত নিচে ঝুঁকে পড়ে এবং রনিতের হৃদস্পন্দন বেড়ে যায়। ভগবানের কৃপায় এই যাত্রায় আমি বেঁচে গেছি। ও যখন সামনে তাকায়, দেখে ওই মেয়েটা ওখানে ছিল না। মেয়েটা কোথায় গেল? এতক্ষণ তো আমার আগেই ছিল। রনিত যেই হাঁটতে শুরু করে, পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায়। রনিত, আমি তোমার পিছনে। রনিত পেছনে তাকাতে চাইছিল,
তখনই কে যেন আবার বলে ওঠে, পিছন ঘুরে দেখবে না রনিত, না হলে কিন্তু তোমার প্রাণ চলে যাবে। আমি গ্রামের অনেক ছেলেদের মেরেছি, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে নিরীহ মানুষদের মেরে তোমার লাভ কি হচ্ছে। এটাই আমার কাজ। আমি হলাম নিশির ডাক, আর আমার কাছে মাত্র 4 বছর বেঁচে রয়েছে। এই গ্রামে এমন কোনো ছেলে রয়েছে যার পিঠে কালো দাগ রয়েছে। আমি যদি সেই ছেলের মন নিতে পারি তাহলে আমার আয়ু আরো 100 বছর বেড়ে যাবে। তাই আমি প্রতিটা ছেলেকে মারার আগে তার জামা কাপড় খুলে সেই চিহ্ন আছে কিনা দেখি। কিন্তু আফসোস একটাই, আজও আমি সেই ছেলেকে পাইনি। এটা শোনার পর রনিত নিজের শার্টটা খুলে ফেলে আর মেয়েটা দেখতে পায় যে ওর পিঠেই একটা কালো চিহ্ন রয়েছে। রনিত, তোমার পিঠেই কালো দাগ কিসের? কারণ আমি সেই ব্যক্তি। তাড়াতাড়ি আমায় মেরে তোমার 100 বছর আয়ু বাড়িয়ে নাও। না, আমি মরে যাব তাও ভালো, কিন্তু তোমাকে মারতে পারবো না। এমনটা শোনার পরেই রনিত তাড়াতাড়ি পেছনে ঘুরে তাকায়। পরের দিন সকালে জঙ্গলের মধ্যে রনিতের লাশ পাওয়া যায়, তবে ওর শরীর থেকে হৃৎপিণ্ড উধাও হয়ে গেছিল। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।